শেখ হাসিনা এই চুক্তির মূল কারণ হচ্ছে ক্ষমতা, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই শর্তে শেখ হাসিনা আদানি গ্রুপের সাথে চুক্তিটি করে। এর মূল গূঢ় রহস্য ছিল এইটি। সারা বিশ্বে এটার প্রভাব পড়া শুরু করছে এবং ভারতের যে ইমেজ, ভারতের যে ট্রেডিং ইমেজ, ব্যবসায়িক ইমেজ, এটার উপরে বড় ধরনের ধস নেমে আসছে সারা পৃথিবী থেকে। ভারতকে এক ধরনের ফ্রড, চিটিং বা এক ধরনের ড্রাইভিং এর জন্য একুইজ করতে সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, যে জিও এন্ড এনজিও সরকারি বেসরকারি যে চুক্তি, যে ঝাড়খণ্ডের যে এটাকে গুড্ডা যে ওদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এই ওখান থেকে যে বিদ্যুৎ রপ্তানি সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্যই করা হয়েছে। বাংলাদেশ এককভাবে এখান থেকে একমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে, এই জন্য তারা এই ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এখন বিষয় হচ্ছে এই চুক্তি আদানির সাথে যে চুক্তি ছিল আমাদের পলাতক স্বৈর শাসকের আমলে, যে চুক্তিটি হয়েছিল ওটা ছিল এক ধরনের একতরফা চাপিয়ে দেওয়া চুক্তি। আপনি জানেন আদানি মানি হচ্ছে, আদানি মানি বিজেপি, আদানি মানি হচ্ছে বিজেপি, আদানি মানি হচ্ছে কি বলে, আমরা আদানি, আপনি নরেন্দ্র মোদীর কথা বলতে চাচ্ছেন? জি জি, এমন আদানি মানি হচ্ছে নরেন্দ্র মোদী। সুতরাং মোদীর ডান হাতে দক্ষিণ হস্ত হচ্ছে আদানি। আদানি গ্রুপের এই যে চুক্তিটি ছিল সেটি ছিল একটা অসম চুক্তি। অসম চুক্তি কারণ হচ্ছে এই চুক্তিতে বলা হচ্ছিল যে বাংলাদেশকে যে দামে তারা বিদ্যুৎ দিচ্ছে, তারা কিন্তু হাইড করেছে একটা জিনিস, এই বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ওরা কিন্তু ভারত সরকারের কাছ থেকে ব্যাপকভাবে ওখানে সাবসিডাইজ প্রাইস, সাবসিডি পেয়েছে। কিন্তু বাংলাদেশের সাথে যখন চুক্তিটা করেছে, বাংলাদেশকে সাবসিডি থেকে বাংলাদেশকে বিরত রেখেছে। বাংলাদেশকে সাবসিডির বাইরে গিয়ে এটাকে অ্যাকচুয়াল প্রাইসের বাইরে এটাকে ইনফ্লেটেড প্রাইসে বাংলাদেশকে এই বিদ্যুৎ দিয়েছে। তো এটা ছিল একটা অসম চুক্তি এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী। এই চুক্তিটার উদ্দেশ্য ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এর কারণ ছিল এখানে ফোর্স করেছে বিজেপি এবং শেখ হাসিনাকে, আদানি গ্রুপকে করা হয়েছে, আর কি বলা হয়, ফোর্স করেছে এই চুক্তিটি করবার জন্য, যাতে করে বাংলাদেশের সাথে তারা একচ্ছত্রভাবে এখানে বিদ্যুতের ব্যবসা করতে পারে এবং বাংলাদেশের অভ্যন্তরে যাতে ইন্ডিজেনাস বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে না পারে, মানে আমরা যাতে স্বনির্ভর হতে না পারি। এক, দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনাকে বলা হচ্ছে যে শেখ হাসিনা এই চুক্তির মূল কারণ হচ্ছে ক্ষমতা, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই শর্তে শেখ হাসিনা আদানি গ্রুপের সাথে চুক্তিটি করে। এর মূল গূঢ় রহস্য ছিল এইটি। সুতরাং এখন বাংলাদেশে কি করা উচিত, আপনি দেখেছেন ইতিমধ্যেই আদানি গ্রুপ 25 মিলিয়ন ডলার, 250 কোটি ডলার তারা ঘুষ দিয়েছে এই গ্রিন পাওয়ার, যেটা গ্রিন পাওয়ার এই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাকে 25 বিলিয়ন ডলার ঘুষ দিয়েছে এই 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 কন্ট্রাক্টটা পাওয়ার জন্য। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বন্ড বিক্রি করে যখন টাকা ওখান থেকে যখন ক্যাপিটাল সংগ্রহ করছিল আদানি গ্রুপ, তখন কিন্তু এই 25 বিলিয়নের কথা কোথাও দেখানো হয়নি। এটা যখন বর্তমানে ধরা পড়েছে ফেডারেল কোর্টে, তখন এখন আদানির বিরুদ্ধে কি বলা হয়, চিটিং, যেটাকে বলে আমরা চিটিং, ফরজারি এবং ড্রাইভারির জন্য আদানিকে গ্রেফতারি পরোয়ানা জারি করে হয়েছে। এর প্রেক্ষিতে আপনারা দেখেছেন সারা বিশ্বে যেটা প্রভাব পড়েছে। ইতিমধ্যেই ভারতের অভ্যন্তরীণ বাজারে আদানির শেয়ার একদিনে 34,000 কোটি ডলার তারা এটা ড্রপ করেছে শেয়ারের মূল্য। এবং একই সাথে আন্তর্জাতিকভাবে কেনিয়াতে আদানির সাথে সম্পাদিত দুইটি বিশাল চুক্তি ওরা বাতিল করেছে,
আদানি গ্রুপের সাথে। এখন কথা প্রশ্ন হচ্ছে সারা বিশ্বে এটার প্রভাব পড়া শুরু করছে এবং ভারতের যে ইমেজ, ভারতের যে ট্রেডিং ইমেজ, ব্যবসায়িক ইমেজ, এটার উপরে বড় ধরনের ধস নেমে আসছে সারা পৃথিবী থেকে। ভারতকে এক ধরনের ফ্রড, চিটিং বা এক ধরনের ড্রাইভিং এর জন্য একুজ করছে সারা পৃথিবীতে। এবং এই জন্য ভারতের যে ক্রেডিবিলিটি, যে ইমেজ, যে ক্রেডিবিলিটিটা বড় ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের কি করা উচিত এখন আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশ একটা কাজ করতে পারে, যেটা জনগণের দাবি আছে, এটা যে এই পুরো চুক্তিটিকে রিভিউ করা। একটা কথা হচ্ছে রেশনালি যদি চিন্তা করতে থাকেন আপনি, তাহলে দেখা যাবে যে এখানে চুক্তিটি যদি রিভিউ করা হয় এবং চুক্তির যেসব প্রভিশনগুলো বাংলাদেশের স্বার্থের বিপরীতে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে যেটা হ্যাম্পার করে, আমাদের জাতীয় স্বার্থের বাইরে যেটা যায়, সেই চুক্তিগুলোকে রিভিউ করে এগুলোকে যদি তারা করতে চায়, রিডিফাইন করতে চায় বা রিরাইট করতে চায়, বাংলাদেশে উভয়ের জন্য উইন উইন সিচুয়েশন, যে উভয় বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্য একটু উইন উইন অবস্থা যদি নিয়ে যেতে চায়, তাহলে একটা হতে পারে যে চুক্তি বলবৎ থাকতে পারে, তবে প্রভিশনগুলোকে সংশোধন করতে হবে। যেসব প্রভিশনগুলো বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এবং একতরফাভাবে ভারতের স্বার্থের পক্ষে, এগুলোকে রিভাইজ করতে হবে। রিভাইজ করার পরে এটা যদি উইন উইন সিচুয়েশন, উভয় দেশের জন্য উইন উইন সিচুয়েশন হয়, তাহলে চুক্তি রাখা যায়। যদি ওটা না হয়, তাহলে যে এই চুক্তি রিভাইজ করতে সম্মত না হয়, তাহলে এই চুক্তিকে আমাদেরকে বাতিল করতে হবে। বিগত দিনগুলোতে যে অতিরিক্ত দামে দেওয়া হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ সরকার বেশ কিছু পেমেন্টও তাদেরকে দিয়েছেন, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের কোনো কিছু করার রয়েছে কিনা? যেহেতু অতিরিক্ত দামে শুরু থেকে এই চুক্তিটাতে অনেক অনিয়মের অভিযোগ ছিল, বিভিন্ন শুল্ক ফাঁকি দেওয়ার অনিয়ম ছিল, সেই অতীতের বিষয়গুলো নিয়ে সরকারের কিছু করা উচিত বলে মনে করেন? এখন চুক্তিটা যদি রিভাইজ করা হয়, রিভাইজ করা হলে এই সব কিছু, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ডায়ালগ করি, এই সমস্ত ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা যায় এবং এগুলোকে ইনকর্পোরেট করে যদি ওরা রিভাইজ করতে রাজি থাকে, তাহলে চুক্তিতে বলবৎ রাখা যায়। কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে, চুক্তিটা যদি আমরা একতরফাভাবে এই চুক্তি বাতিল করি, তার বাতিল করার আগে আমাদের বিদ্যুতের যে বর্তমান যে সমস্যা, যে বিদ্যুতের আমরা যদি বিকল্প ব্যবস্থা করতে না পারি, বিকল্প ব্যবস্থা করা না যাওয়া পর্যন্ত চুক্তি থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কন্ডিশনগুলো, যেগুলো আমাদের, এই কন্ডিশনগুলো আমাদের বিপক্ষে, ভারতীয় আদানির পক্ষে। সুতরাং ওই চুক্তিগুলোকে যদি আমরা রিভাইজ করতে পারি এবং উভয়ের জন্য যদি একটা উইন উইন সিচুয়েশন হয়, তাহলে এটা রাখা যায়। আর না হলে আমাদেরকে বিকল্প ভাবতে হবে, যে বিকল্প এই চুক্তি বাতিল আমরা করতে পারি, যদি আদানি রাজি না হয় সংশোধন করতে, তখন বিকল্প কি করে, বিকল্প বিদ্যুৎ পাওয়ার জন্য আমাদের বিকল্প একটা সংস্থান করতে হবে। ইতিমধ্যে আমরা নেপালের সাথে কিছু বিদ্যুতের আমরা চুক্তি করেছি, ওটাও ভারতের মাধ্যমে আসছে। ওই জিনিসগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ভুটানের সাথে যদি কোনো চুক্তি করতে পারি এবং আমরা যদি নতুন বিদ্যুৎ আনার ব্যবস্থা করতে পারি, তাহলে সেটা সম্ভব। তো অথবা আমাদের ইন্টারনালি আমাদেরকে আসলে এসব বিদ্যুৎ ইম্পোর্ট করার চাইতে আমি যেটা স্ট্রেস করতে চাই, আন্ডারলাইন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে আমরা নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করতে চাই, যে বড় ধরনের বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করতে চাই। বড় বড় ইনভেস্টরকে আমরা এখানে আমন্ত্রণ জানাতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আছে, চায়না আছে, অন্য যেসব ইনভেস্টররা বাংলাদেশের জন্য লাভজনক, তাদের জন্য লাভজনক, এই ধরনের শর্তে জায়জি হবে। এই ধরনের আমরা বাংলাদেশের অভ্যন্তরে যেগুলো, যেসব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ প্রাপ্তিকে আমরা রেগুলেট করতে পারি, আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি, এই ধরনের আমরা যদি আমাদের নিজ দেশে আমরা যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। সেটা হোক, তবে অবশ্যই সেটা পরিবেশ বান্ধব হতে হবে। আমরা জানি যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য, পরিবেশের জন্য এটা পৃথিবীর কোথাও এটা অনুকূল না, পরিবেশ বান্ধব না। সুতরাং আমাদেরকে পরিবেশ বান্ধব সেটা হতে পারে হাইড্রো পাওয়ার, হতে পারে আমাদের সোলার এনার্জি। আমরা যদি বিকল্প হিসাবে আমরা যদি ব্যাপকভাবে সোলার এনার্জির উপরে বা সৌর বিদ্যুতের উপর যদি জোর দেই, তাহলে এটা পরিবেশ বান্ধব হবে এবং এটা আমাদের
যে প্রয়োজন দেশীয় প্রয়োজন মেটাতেও সক্ষম হবে।